যখন আমি চান খা নামের একজন রহস্যময় ডাকাতের অস্তিত্বের কথা আবিষ্কার করলাম। আমরা জালু মামার সাথে ফোনে কথা বলতে পারিনি, ছাদু মিয়াকেও পাইনি, তাই আমাদের ঢাকা ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা তখনই ঢাকা রওনা না দিয়ে একদিন থেকে যাব বলে ঠিক করলাম। এর পেছনে ভালো কোনো কারণ নাই, কিন্তু আমরা নিজেরা কয়েকটা কারণ মোটামুটি ঠিক করে নিলাম। কারণগুলো অনেকটা এরকম। এক, রঞ্জু বলল তাকে যদি আজকে আবার বাসে উঠতে হয় তাহলে তাকে আবার বমি করে করে ভাসিয়ে দিতে হবে। সে এত তাড়াতাড়ি বমি করতে চায় না। মাঝখানে অন্তত একটা দিন সে বমি না করে শান্তিতে কাটাতে চায়। কারণ নাম্বার দুই, কুসুম আমাদেরকে ভরসা দিয়েছে কাউসার আমাদের সাথে রাতে থাকবে, যেন আমরা রাতে ভয় না পাই। কাউসার বলেছে তার অবশ্য কোনো আপত্তি নেই। বদরুলও বলেছে সেও থাকতে পারে, কিন্তু কাউসার বদরুলকে বাতিল করে দিয়েছে। কারণ নাম্বার তিন, কুসুম বলেছে আমরা তার বাড়িতে খেতে পারবো। ছাদু মিয়াকে না পেলেও অবশ্য খুব একটা সমস্যা নেই। প্রত্যেক বেলা কুসুমের বাড়িতে খেতে আমার একটু লজ্জা লজ্জা লাগছিল। তখন কাউসার বুদ্ধি দিল যে আমাদের বাজারে নিয়ে যাবে, সেখানে ভাতের হোটেলেও আমরা খেতে পারি। সেখানে বসে খেতে না চাইলে টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এসে ছাদু মিয়ার ঘরেও খেতে পারি। কারণ নাম্বার চার, আমরা আজকেই যদি ফিরে যাই তাহলে আপুর বাজিতে হেরে যেতে হবে। বাজিতে আমি অনেক হেরেছি, কিন্তু এই বাজিটা একটু অন্যরকম, মাথা নাড়া করার বাজি। এখানে হেরে যাওয়া মানে চরম বেজ্জতি। আমি চরম বেজ্জতি হতে চাই না। কারণ নাম্বার পাঁচ, এই কারণটা একটু অদ্ভুত, এটা আমি কাউকে বলিনি। আমি বাজার থেকে 2 টাকা দিয়ে কবি শফিকুল ইসলামের যে কবিতাটা কিনে এনেছি, সেখানে চানখা নামের এক দুর্ধর্ষ ডাকাতের ভয়ঙ্কর কাহিনী আছে। কবিতায় লেখা আছে এই ডাকাত নাকি তার ডাকাতি করা সব ধনরত্ন কলসিতে ভরে পুঁতে রেখেছে। আমি অবশ্য সেই কলসি ভরা গুপ্তধন কোথায় আছে সেইটা খুঁজে দেখতে চাই। ব্যাপারটি যথেষ্ট হাস্যকর, কিন্তু আমি মনে মনে সেটা করব বলে ঠিক করে নিয়েছি। যাই হোক, সারা বিকাল আমরা গ্রামটা ঘুরে দেখেছি। গ্রামে ঘুরে দেখার মতো জিনিসের অভাব নাই। যেরকম একটা, সেটা হচ্ছে যোগসাগর। ধানক্ষেতের পাশে ছোট্ট একটা ডোবা, তার মাঝে কিলবিল করছে যোগ। আমার পায়ে যে যোগটা কামড় দিয়েছিল সেটা রক্ত খেয়ে গোলগাল হয়ে গেছিল। যোগসাগরের যোগগুলো পানিতে সাঁতার কাটছে, সেগুলো অবশ্য গোলগাল না, সেগুলো বেশ লম্বা। যোগগুলোকে দেখে আমার গা কেমন যেন শিশির করতে থাকে। কাউসারের অবশ্য ভয় ডর নাই। সে মজা দেখানোর জন্য তার পা ডুবিয়ে সাথে সাথে তুলে আনলো। 3-4টা যোগ তার পা কামড়ে ধরে ঝুলে রইল। কাউসার অতি উৎসাহের সাথে আমাদেরকে জিজ্ঞাসা করলো, টান দিয়ে ছোড়াতে চাও? রঞ্জু জোরে জোরে মাথা নেড়ে বলল, না না না, মরে গেলেও না, আমার ভয় করে। ডরার কিছু নাই বলে মোটাসোটা একটা যোগকে ধরে টানতে থাকে এবং সেটা রাবারের মতো লম্বা হতে থাকে। শেষ পর্যন্ত সেটা খুলে আসে এবং সেটাকে মাটিতে ফেলে কাউসার পা দিয়ে ডলে পিষে মেরে ফেলে। আমি সাহস করে একটা টানতে থাকি এবং সেটা শুধু রাবারের মতো লম্বাই হচ্ছিল তা না, অসম্ভব পিছলা, বারবার ছুটে যাচ্ছিল। বদুলও আমার সাথে হাত লাগালো এবং শেষ পর্যন্ত আমরা যোগগুলোকে টেনে ছোটাতে পারি। অবশ্য আমাদের কুসুম অনেক দূরে দাঁড়িয়ে ইয়াক থু বলে চেঁচাতে লাগলো। গ্রামের মেয়ে হয়েও যোগকে তার অসম্ভব ভয়। যোগসাগর দেখার পর আমরা গেলাম কালাবাই ষাঁড় দেখতে। এই ষাঁড় সদরের ষাঁড়ের সাথে লড়াই করে টেলিভিশনে পুরস্কার পেয়েছে। গ্রামে ইলেকট্রিসিটি নাই বলে ষাঁড়ের মালিক অবশ্য টেলিভিশনটা দেখতে পারেনি, তারপরেও সেটাকে কেউ বিক্রি না করে ঘরে সাজিয়ে রেখেছে। ষাঁড়টা একটা মাঠে ঘাস খাচ্ছিল। কুচকুচে কালো রং, বিশাল সাইজ, শিং দুটো দেখার মতো। 2টা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমাদের দেখেই কিনা কে জানে মুখটা তুলে সে একটা বিশাল গর্জন করলো। কাউসার কুসুমকে বলল, কুসুম তুই দূরে থাক, তোর লাল শাড়ি দেখে কালাবাইশ খেপে উঠবে রে। আমাদের জ্ঞানের সাগর রঞ্জু বলল, আসলে গরুরা কালার ব্লাইন্ড, লাল সবুজ তারা কোনো রঙই দেখতে পায় না। আমি বললাম, তুই বললে আমি বিশ্বাস করব? ষাঁড়ের লড়াই দেখিস না সবসময় লাল কাপড় দিয়ে ষাঁড়কে খেপিয়ে দেওয়া হয়? আরে ষাঁড় এমনিতেই খেপে থাকে, লাল রং লাগে না। ঠিক আছে, আমি কাছে গিয়ে দেখি ষাঁড় খেপে কিনা। না না, কোনো দরকার নাই। কিন্তু কুসুম অবশ্য আমাদের কথা শুনল না। তার লাল ডুরে শাড়ির আঁচল নাড়াতে নাড়াতে এগিয়ে গেল।
লাল রঙের কারণেই হোক আর কুসুমের অঙ্গিভঙ্গি কারণেই হোক, ষাটটা বিশাল ক্ষেপে গিয়ে আমাদের দিকে ছুটে এলো। সে খুঁটি দিয়ে বাঁধা ছিল, কিন্তু সেই খুঁটিটা উপরে উঠে আসে এবং তখন আমরা যান হাতে নিয়ে ছুটতে থাকলাম। সত্যি সত্যি যদি কালাবাইস আমাদের ধাওয়া করতো তাহলে আমাদের খবর ছিল। এবং ষাটটা হঠাৎই যেরকম ক্ষেপে উঠেছিল হঠাৎই সেরকম ঠান্ডা হয়ে গেল, যেন কিছুই হয়নি, এবং তারপর ঘাস খেতে লাগলো। কুসুম দাঁত বের করে হাসতে হাসতে বলল, এই চল আবার করি। আমি আর রঞ্জু জোরে জোরে মাথা নাড়লাম, না না, খবরদার না। কাজেই আমরা কালাবাইশকে মাঠে রেখে অন্যদিকে রওনা দিলাম। যেতে যেতে একসময় কুসুম বলল, এই বদরুল, তুই দৌড় দিয়ে মনু চাচাকে বলে আয় তো, কালাবাইসের খুঁটি খুলে গেছে। খবরদার, আমরা খেপিয়ে দিয়েছি সেটা কিন্তু বলবি না। বদরুল যথারীতি মাথা নেড়ে ছুটে গেল। আমরা তারপর জংলা জায়গার ভিতর দিয়ে যাচ্ছিলাম। সেখানে কুসুম আর কাউসার নানান রকম গাছ আমাদেরকে চিনিয়ে দিতে লাগলো। সাদা ফুলের একটা গাছ দেখিয়ে কুসুম বলল, এই যে দেখো, এটা হচ্ছে ধুতুরা গাছ, মারাত্মক বিষ, এই গাছের ফল খেলে নির্ঘাত মৃত্যু। কাউসার যোগ করে, মৃত্যু না হলেও তুমি পাগল হয়ে যাবে, বুঝছো? ভেবেছিলাম জ্ঞানের সাগর রঞ্জু কিছু একটা বলবে, কিন্তু বলল না। চোখ বড় বড় করে গাছটার দিকে তাকিয়ে রইল। কাউসার একেবারে আরেকটা গাছ দেখিয়ে বলল, এই যে এই গাছ হচ্ছে চুতরা গাছ। চুতরা গাছ আবার কি? চুতরা গাছ শরীরে লাগলে শরীর চুলকাতে চুলকাতে শেষ হয়ে যায়। খবরদার, কাছে যাবা না কিন্তু। আমরা অবশ্য কাছে গেলাম না। আরেকটু এগিয়ে কুসুম দাঁড়িয়ে গেল। তারপর একটা গাছের পাতা দেখিয়ে বলল, এই যে এটা হচ্ছে ভোদাল পাতা। ভোদাল পাতায় কি হয়? কুসুম হাসি হাসি মুখ করে বলল, একটা পাতা নিয়ে কচলাও, তারপর শুকে দেখো। আমি একটা পাতা ছিঁড়ে একটু কচলে শুকে প্রায় বমি করে দিলাম। একটা গাছের পাতা থেকে যে এরকম ভয়ঙ্কর পচা দুর্গন্ধ বেরোতে পারে আমি জীবনেও কল্পনা করিনি। গ্রামে এত মজার জিনিস আছে কে জানতো। জংলা জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে আমি এই প্রথমবার বেত গাছ দেখলাম। আমাদের বাসায় বেতের চারা আছে। বেত গাছের গায়ে আসলে যে কাঁটা থাকে সেটা আমরা জানতাম না। বদরুল আমাদের বেত ফল পেড়ে খাওয়ালো। কাউসার হাঁটতে হাঁটতে একটা গাছের মাঝে কিছু একটা দেখে আনন্দের মতো শব্দ করে বলল, পাইছি রে, পাইছি। কি পেয়েছো? মৌচাক পাইছি। কোথায়? কাউসার আঙ্গুল দিয়ে দেখায়। আমার কিছুক্ষণ লাগলো পাতার আড়ালের বিশাল মৌচাকটাকে খুঁজে বের করতে। কুসুম বলল, এই চল ঢিলা মারি। ঢিল মারবে কেন? হ্যাঁ, মারবো। কিন্তু কেন? প্রশ্নটা শুনে কুসুম মনে হয় একটু অবাক হলো। তারপর বলল, এমনি এমনি মারবো। ঢিল মারলে কি হবে? বদরুল তার সবগুলো দাঁত বের করে আনন্দে হাসতে হাসতে বলল, মৌমাছি আমাকে ধাওয়া করবে, খুব মজা হবে। বদরুল আর আমি একসাথে আনন্দে বললাম, না না, আনন্দে না, অবাক হয়ে বললাম, সর্বনাশ। বদরুল আনন্দে মাথা নেড়ে বলল, সর্বনাশ। বদরুলের কথা শুনে মনে হলো সর্বনাশ হওয়াটা মনে হয় খুব আনন্দের ব্যাপার। কাজে আমরা আতঙ্কিত হয়ে আবিষ্কার করলাম কাউসার আর বদরুল মিলে খোঁজাখুঁজি করে কয়েকটা নানা সাইজের ঢিল বের করে তারপর সবাই মিলে ঢিল ছুটতে লাগলো। খুবই অন্যায় কাজ। মৌচাকে এভাবে ঢিল মারা একদম ভালো না, অযথা একটা প্রাণীকে জ্বালানো। মানুষের জানি না, পশ্চাৎ দেশে গুড়াকৃমির উৎপাদন এত বেশি, কিছু বলার নাই। যাই হোক, ওরা ঢিল মারছে আর আমরা পড়ি। মৌচাকটা যথেষ্ট ওপরে আর গাছপালার ফাঁকে আড়াল হয়ে আছে। ঢিল মারা খুব একটা সহজ ছিল না। শেষ পর্যন্ত কাউসারের একটা ঢিল মৌচাকে লাগলো এবং মৃদু গুঞ্জন শুনলাম। তারপর চারিদিক একেবারে অন্ধকার করে মৌমাছিগুলো ছুটে এলো। আমরা তখন যান হাতে নিয়ে ছুটতে লাগি। কালাবাইশ ষাঁড় যেরকম ধাওয়া করেছিল হঠাৎ, সেরকম সব কিছু ভুলে গিয়েছিল মৌমাছির বেলায় সেটা হলো না, তারা ভুলে গেল না। আমাদের ধাওয়া করতেই লাগলো। দু একটা মৌমাছি আমার ঘাড়েও এসে আক্রমণ করলো। আমি ছুটতে ছুটতে কামড় দেওয়ার আগেই ঝাপটা মেরে সেগুলো সরিয়ে দিলাম। শেষ পর্যন্ত মৌমাছিগুলো যখন ফিরে গেল আমরা থামলাম। আমাদের ক্ষয়ক্ষতি খারাপ হয়নি। রঞ্জুর হাতের কনুয়ে, বদরুলের কানে, কাউসারের পেটে আর কুসুমের ঘাড়ে 2-3টা করে মৌমাছির কামড়। শুধু আমাকে কামড়াতে পারেনি কিংবা কামড়ায়নি, কেন জানি না।
তবে কাউকেই মৌমাছির কামড় নিয়ে খুব একটা ব্যস্ত হতে দেখা গেল না। একজন আরেকজনের শরীর থেকে মৌমাছির ভাঙা হুল বের করে দিল। আমাকে কামড়াতে পারেনি বলে কীরকম ব্যথা বুঝতে পারছিলাম না, কিন্তু রঞ্জুকে দেখে মনে হলো অনেক ব্যথা, আর অন্যদেরকে দেখে সেরকম অবশ্য মনে হলো না। কাউসার অবশ্য তার পেটে হাত বুলাতে বুলাতে বলল, একটু চুন লাগাতে হবে। চুন কোথায় পাবে? কুসুম দূরে একটা বাড়ি দেখিয়ে বলল, ওই যে মিয়া বাড়ি, চলো ওখানে যাই। বদরুলের মুখে একটু ভয়ের ছায়া পড়ল। সে বলল, নোরা পাগলা আছে তো। কাউসার মাথা নেড়ে বলল, সমস্যা নাই, আমাবস্যা দেরি আছে। নুরা পাগলা কে? কটকটে দিনের বেলায় আমাবস্যার সাথে নুরা পাগলার কি সম্পর্ক? ব্যাপারটাতে বদরুলি বা ভয় পাচ্ছে কেন কিছুই বুঝতে পারলাম না। তখন কুসুম আমাদেরকে বুঝিয়ে দিল, মিয়াবাড়ির ছোট ছেলে আসলে পাগল, তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। আমাবস্যা আর পূর্ণিমায় তার পাগলামি বাড়ে, তখন অবশ্য তার কাছে যাওয়া যায় না। সে তখন দা নিয়ে ধাওয়া করে, জানো। মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়, এটা শুনে আমার জানটা শুকিয়ে গেল। আমাবস্যা পূর্ণিমা কখন হয় তার হিসাব ঠিকভাবে রাখা হয় কিনা কে জানে। ঢাকা শহরে আমরা তো জন্মেও আকাশের চাঁদই দেখিনি। জ্ঞানের সাগর অবশ্য রঞ্জু বলল, মানুষের সাথে আমাবস্যা পূর্ণিমার তো কোনো সম্পর্ক নেই। কাউসার বলে, 100 বার আছে। আমাবস্যা পূর্ণিমায় গরুর বাচ্চা হয়, বাতের বেদনা বাড়ে, নুরা পাগলা খেপে যায়, চাঁদের আকর্ষণ আছে না। চাঁদ সবসময় আকাশে থাকে, পূর্ণিমার সময় পুরাটা দেখা যায়, আমাবস্যার সময় দেখা যায় না, এটাই পার্থক্য। তোমারে কইছে। কাউসারের দাবরানি খেয়ে রঞ্জু একটু মনমরা হয়ে গেল। সে কথা বলা বন্ধ করে কনুইয়ে হাত বুলাতে বুলাতে অন্যদের থেকে পিছনে যেতে থাকে। গ্রামের বাড়িগুলো মোটামুটি একরকম, একটা উঠান দিয়ে ঘিরে বেশ কয়েকটা ঘর। সেই উঠানটা বাইরে থেকে অবশ্য সরাসরি দেখা যায় না, একটা বাঁশের কিংবা পাটখড়ির পার্টিশনতে আড়াল করা থাকে। ঢাকা শহরে একজনের বাসায় আরেকজন কখনো সরাসরি ঢুকে যায় না, কিন্তু গ্রামে মনে হয় এইসব নিয়মকানুন নাই। সবাই ভিতরে ঢুকে গেল। আমি ভয়ে ভয়ে এদিক সেদিক তাকালাম। একপাশে একটা ঘরের খুঁটির সাথে শেকল দিয়ে বাঁধা একটা মানুষকে দেখতে পেলাম। মানুষটার উস্কো শুষ্কো চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল, চোখ লাল, খালি গা, একটু খাটো করে লুঙ্গি পরে আছে। আমাদের দেখে কেমন যেন হিংস্র একটা শব্দ করলো। দেখলাম ভাঙা হলুদ দাঁত। উঠানের মাঝে একটা চাটাই বিছিয়ে সেখানে কি যেন শুকানো হচ্ছে। একজন মহিলা পা নেড়ে নেড়ে দিচ্ছিল। আমাদের দেখে দাঁড়িয়ে গেল, তারপর বলল, কিরে কুসুম, তোর কি খবর? এই তো চাচি, ভালো। পাশ করছস নাকি? পরীক্ষার ফল দেয়নি তো এখনো। এতজন লইয়া কই যাস? এই যে দুজন ঢাকা থেকে এসেছে, আমাদের গ্রামটা দেখানোর জন্য জংলার কাছ দিয়ে আসছিলাম, তখন কথা নাই বার্তা নাই, জানো, মৌমাছি ধাওয়া করেছে, কোনো মতে পালিয়ে এসছি। কথাটা মোটেও সত্যি না। মৌমাছি কথা নাই বার্তা নাই ধাওয়া করে না, কারণ মানুষ বাদে অন্যকে অকারণে বিরক্ত করার স্বভাব কোনো প্রাণী জাতির মধ্যে নেই। যাই হোক, কোনো কোনো মৌমাছি যে কথা নেই বার্তা নেই আমাদেরকে ধাওয়া করেছে, ব্যাপারটা সত্যি না, এবং সেই সত্যি কথাটা কুসুম বলল না। কেন বলল না জানি না। চাচি বলল, কোনো পাজি পোলাপান নিশ্চয় ডালা মারছে, সেই জন্যে মৌমাছি এরকম বের হইছে। সবাই মাথা নাড়ল, কাউসার সবচেয়ে বেশি মাথা নাড়ল। কুসুম বলল, আমারও তাই মনে হয় চাচি। কিরে, তোরা মৌমাছির কামড় খাইছিস নাকি? যে চাচি, বেশি না, একটা দুইটা, সেই জন্য একটু চুন নিতে আসছিলাম। চাচি বারান্দায় পানের বাটা দেখিয়ে বলল, ওই যে পানের বাটা, ওখানে চুন আছে, জানে। কুসুম চুন নিয়ে সবার কামড়গুলোতে একটু একটু করে লাগিয়ে দিতে থাকে। এতক্ষণে সেগুলো লাল হয়ে ফুলে উঠেছে। চুন লাগাতে লাগাতে কুসুম আলাপ চালিয়ে যায়। চাচি, নুরা চাচি এখন কেমন আছে? চাচি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কেমন আর থাকবে রে মা, কখনো ভালো কখনো খারাপ। পীরের তেল পড়া কাজে লাগে চাচি? তেল পড়া মাথায় দিলে তো লাগবে রে। সবাই কোনোই হাত আর পেটে চুন লাগিয়ে দিচ্ছে, আর সেই সময় কুসুম বলে, আচ্ছা যাই চাচি, সবার চুন লাগানো হয়ে গেছে। আচ্ছা যা, তোর মায়ের শরীর ভালো? জি চাচি, ভালো। বের হয়ে আসার সময় আমি নুরা পাগলার দিকে তাকালাম। মানুষটা বিড়বিড় করে কথা বলতে বলতে কিছু একটা টেনে টেনে ছিটছে। একজন মানুষ যখন এরকম অবস্থায় থাকে তখন না জানি তার কেমন লাগে। তার পৃথিবীটা নিশ্চয়ই অন্যরকম। মানুষটার জন্য আমার কেমন যেন একটা মায়াই হচ্ছিল। এর
পর দারোগার মা নামের একজন হাসি খুশি থুরথুরে বুড়ি মহিলা আমাদের একটা মূল্যবান তথ্য দিবে। তথ্যটা কি হবে দেখা যাবে পরবর্তী পর্বে।